চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশের জেলে রাজ্যের 6 পরিযায়ী, কিন্তু কেন তাদেরকে গ্রেফতার করা হলো? কেন তারা জেলবন্দি? বাংলার 6 পরিযায়ীকে বাংলাদেশের জেলে গ্রেফতার করে রাখা হয়েছে, জেলবন্দি তারা। ডিটেল জানার চেষ্টা করব। বীরভূমের বাসিন্দা তারা প্রত্যেকেই। অক্ষয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। অক্ষয়, প্রথমে জানতে চাইবো যে কি কারণে জেলবন্দি রাজ্যের 6 পরিযায়ী, তারা প্রত্যেকে বীরভূমের বাসিন্দা, কিভাবে তারা বাংলাদেশে গেলেন, কেন জেলবন্দি? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের যে পাইকট থানা, সেই পাইকট থানা এলাকার বাসিন্দা সোনালী খাতুন এবং তার স্বামী দানিশ শেখ ও তার 5 বছরের এক সন্তান সহ মুরারইয়ের যে ভিতরা গ্রাম, সেখানকার সুইটি দিদি ও তার 2 সন্তান, তারা দিল্লির যে রোহিণীর 26 নম্বর সেক্টর সেই এলাকাতে থাকতো এবং গত 17 জুন দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে এবং 26শে জুন তাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়, তেমনটাই অভিযোগ ওঠে। গত 1 মাস থেকে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল এবং বাংলাদেশের পুলিশ চাপাই কিভাবে অক্ষয়? দেখো, পরিবার সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তাদের কাছে খবর আসে যে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে বাংলাদেশের যে আদালত সেখানে পেশ করার পর এই মুহূর্তে তাদের জেল হেফাজত হয়েছে, বাংলাদেশের জেলবন্দি আছে। এবং এই যে সোনালী খাতুন আছে একজন, সে কিন্তু 8 মাসের অন্তঃসত্ত্বা। তো এই দুটি পরিবারের যারা সদস্য আছে তারা কিন্তু এখন চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে, তার কারণ তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশে এখন জেলে বন্দি আছে তারা কিভাবে আসবে সেই নিয়ে। এবং রাজ্য সরকারকে তারা আবেদন করেছেন যাতে দ্রুত ভারত সরকারের সাথে কথা বলে, বাংলাদেশ সরকারের সাথে কথা বলে যাতে কোনো রকম এই দেশে আনা যায় সেই নিয়ে। তো এখানেই প্রশ্ন হচ্ছে যে দিল্লি থেকে কিভাবে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হলো, তারপর সেখানে বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে। এবং প্রায় 1 মাস থেকে তারা বাংলাদেশের বিভিন্ন বাড়িতে বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং তারপর অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে জেলবন্দি বাংলার 6 পরিযায়ী শ্রমিক। তারা প্রত্যেকে বীরভূমের বাসিন্দা। তাদের পরিবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে যত দ্রুত সম্ভব তাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে দেওয়ার জন্য। বেশ, আমার দাদা দাদি, তার বাপের দাদা দাদি ওইখানে জন্ম। আপনাদের তো বাংলাদেশে কেউ নেই, কেন বলছে আপনাদের বাংলাদেশ? বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে। মেয়ে কোথায় আছে এখন? এখন বাংলাদেশের পুলিশের কাছে জেলে ভরা আছে। আমাদের ভারতের লোককে বাংলাদেশ পাঠান দিয়েছে। দিল্লি থেকে ধরে নিয়ে গেল বাংলাদেশ বলে, আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিলে। আমার মেয়ে খুব গরিব, আমরাও গরিব, কাগজ কুড়াই খাই আমরা। ম্যানেজারকে আমি বলছি হাত জোর করি আমার মেয়েকে যেমন আমারও ফিরিয়ে দেয়, আমার দেশে ফিরিয়ে দেয়। যেমন আমার দিদি দিল্লি কাজে গেছিল, কাজে গিয়ে পুলিশে আটক করে ধরেছে। কাজে যে বাংলাদেশ পাচার করেছে বাংলা কথা বলার জন্য। বাংলাদেশে নিউজ দেখলাম, নিউজে বলছে কি এরা ভারতে, ওই জন্য ওদেরকে আটক করেছে বাংলাদেশে। সুইটি তো ভারতেরই। হ্যাঁ, ভারতে। ফের ডিভিসি রাজ্য চরম সংঘাত। গতকাল 7,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। ডিভিসিকে ফের কড়া মেল রাজ্য সরকারের। ডিভিসির আচরণ দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য রাজ্যের। অতীতে এমন কাজের জন্য প্রতিনিধি প্রত্যাহার। ডিভিসি থেকে প্রতিনিধি ফিরিয়ে নেয় রাজ্য সরকার। ইমেলে প্রতিনিধি ফেরানোর কথা মনে করালো রাজ্য। এবার নজর রাখতে হচ্ছে হাওড়ার ঘটনার দিকে। হাওড়ার গোলাবাড়ির ঘটনা মনে আছে আপনাদের? আবাসনে বৃদ্ধ খুন, আর সেই খুনের ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজেই খুনের হদিশ। গ্রেফতার গোবরডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী। যেমনটা বলছি আপনাদের, হাওড়ার আবাসনে বৃদ্ধ খুনে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে এই খুনের হদিশ। গ্রেফতার গোবরডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই হদিশ। প্রথমে দেখাই আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ। দেখুন, সন্ধে 6:17 সিসি ক্যামেরার ফুটেজ। প্রথমে ঢুকলেন অসীম দে, তার ফ্ল্যাট, হাতে কালো ব্যাগ নিয়ে। এই সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট যে তিনি তার ফ্ল্যাটে ঢুকছেন সন্ধে 6:17 নাগাদ। তালা খুলছেন, হাতে কালো ব্যাগ নিয়ে তিনি তার ফ্ল্যাটে ঢুকছেন।
সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। অসীম দে, যার ফ্ল্যাট, তিনি লিফট ব্যবহার করে ওপরে উঠলেন এবং লিফট খুলে লিফটের অপোজিটেই সেই ফ্ল্যাটে ঢুকলেন। তার ঠিক 2 ঘন্টা পর 8:17 সেই নাগাদ তিনি ঢুকলেন। 8:13 একজন ব্যক্তি ঢুকছেন, হাতে লাল ব্যাগ, ফ্ল্যাটে ঢোকার সময় হাতে লাল ব্যাগ। সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি। তাকে দরজা খুলে দেওয়া হলো, সিঁড়ি দিয়ে উঠলেন তিনি। ঠিক তার 2 ঘন্টা পর, অর্থাৎ রাত 10:32, প্রায় 2 ঘন্টা পর বেরোলেন অভিযুক্ত। ফ্ল্যাট থেকে বেরোনোর সময় কালো ব্যাগ। এই সেই প্রসেনজিৎ, তাকেই গ্রেফতার করা হয়েছে। গোবরডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ, তাকে ঢুকতে দেখা যায়। এই প্রসেনজিৎ চৌধুরী, তাকে ঢুকতে দেখা গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে, একেবারে স্পষ্ট। লাল ব্যাগ নিয়ে ঢুকলেন, কালো ব্যাগ নিয়ে 2 ঘন্টা পর বেরোলেন ওই ফ্ল্যাট থেকে। কিন্তু কি কারণে খুন, কেন খুন, আরো ডিটেল জানবো। দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই কিছুক্ষণ আগেই গোলাবাড়ি থানার পুলিশ ধৃত প্রসেনজিৎ চৌধুরীকে নিয়ে এসে এই যে আবাসন, যে আবাসনে অরবিন্দ রোড গোলাবাড়ি থানার অন্তর্গত, সেই আবাসনে নিয়ে এসে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে এবং কিভাবে তাকে খুন করা হয়েছে, খুনের আগে কোথায় কোথায় গেছিল, একটি কচুরির দোকান, সেখান থেকে খাবার কিনেছিল, পুরো বিষয়টি রিকন করা হয়। যেটা পুলিশের সূত্রে জানা গেছে, এই প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে 4 মাস আগে ফেসবুকে আলাপ হয়েছিল অসীম বাবুর এবং তারপর থেকেই অনলাইন চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে যৌন পরিষেবা নিতেন, অর্থাৎ যৌন সম্পর্ক তৈরি হয়েছিল প্রসেনজিতের সঙ্গে। এরপর দিনের পর দিন সেই যে মোবাইলের চ্যাটের মাধ্যমে যৌন কাজ করতেন, সেই সময়কার স্ক্রিনশট তুলে নিয়ে কার্যত ব্ল্যাকমেল করছিল অসীমবাবু। ধৃত প্রসেনজিৎ পুলিশি জেরায় কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এই যে ব্ল্যাকমেলের পর গত কয়েকদিন আগে শালকিয়া, মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে ফ্ল্যাট, তার থেকে দিলচোরা দূরত্বে হচ্ছে বাদাঘাট লঞ্চঘাট, সেখানেই প্রথম প্রসেনজিতের সঙ্গে দেখা করেছিলেন অসীমবাবু এবং তাকে এই যে গত বৃহস্পতিবার সেখানে ডেকে পাঠানো হয় এবং সে যখন আসতে না চাইলে তাকে কার্যত ব্ল্যাকমেল করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে সেই ভয় দেখিয়ে এই ফ্ল্যাটে, অর্থাৎ গোলাবাড়ি থানা অন্তর্গত এই ফ্ল্যাটে যেখানে খুন হয়েছিলেন অসীমবাবু, সেই ফ্ল্যাটে ডাকা হয়। সেখানে যৌন কাজে লিপ্ত হয়েছিল, শারীরিক সম্পর্কে লিপ্ত হয় দুজন মিলে এবং একবার নয় দুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল অসীমবাবু এবং প্রসেনজিৎ। সেখানে মদ্যপান করা হয়েছিল, বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবার খাওয়া হয়েছিল। তবে তার পরিবারের তরফ থেকে, অসীমবাবুর পরিবারের তরফ থেকে বলা হয়েছিল অসীমবাবু মদ্যপান থেকে শুরু করে সিগারেট কোনো কিছু নেশা করেন না। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে পুলিশ সূত্রে খবর বা পুলিশ যে ডকুমেন্টস পেয়েছে, ভিতর থেকে যে নমুনা পেয়েছে, তাতে অবশ্যই মদ্যপান করেছিলেন অসীমবাবু এবং মদ্যপান করার পর তিনি যখন বেহুশ হয়ে যায় তখনই তার মাথা একেবারে খাটের ধারে যে চৌকি ছিল তার পাশে যে দেওয়াল ছিল সেই দেওয়ালে মাথা ঠুকে অসীমবাবুকে খুন করে প্রসেনজিৎ এবং তার আঙুল থেকে আংটি এবং সেই যে মোবাইল, যেই মোবাইলে এটাই বোঝার চেষ্টা করবো দেবাশিস। তুমি যেমনটা বলছিলে, একদিকে যখন তাকে ব্ল্যাকমেল করা হতো, তাকে বারবার ফোন করে ডাকা হতো, জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধ, তাহলে চুরি করলো কেন প্রসেনজিৎ চৌধুরী? তার আংটিগুলো কোথায়, কেন সেইগুলো নিয়ে নিল? দেখো, প্রসেনজিৎ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা জানিয়েছে, প্রসেনজিৎ বারবার করে অসীমবাবু তাকে ডাকলেও তাকে কিন্তু সেভাবে কোনো পয়সা কড়ি তাকে দিত না, পয়সা কড়ি দিত না এবং শুধুমাত্র গাড়ি ভাড়া, যাতায়াতের পয়সা, সেই পয়সাগুলিতে পেত, বাকি কোনো পয়সা পেত না। খাবার আনলে খাবার আনতে যাওয়ার যে টাকা পয়সা সেটা আনা, মদের টাকা, সেই টাকা দিলেও কোনো রকম অর্থ তাকে দেওয়া হতো না লেনদেন। ফলে সেই জায়গা থেকে এবং সে যখন সুযোগ পায়, তার কারণ আমরা জানতে পেরেছি গোবরডাঙ্গা পুলিশ এর আগেও কিন্তু মোবাইল চুরির অভিযোগে একবার এই গ্রেপ্তার করেছিল প্রসেনজিৎকে। ফলে চুরি তার যেমন নেশা রয়েছে, চুরি তার পেশাও থাকতে পারে, চুরি এর আগেও সে করেছিল এবং সে সুযোগ বুঝেই কিন্তু এই সোনার আংটি, এবং পুলিশ সূত্রে খবর 2টি আংটি চুরি হয়েছে। প্রসেনজিৎ জানিয়েছে সে 2টি আংটি নিয়ে গেছে, তাহলে আর আংটিগুলো গেল কোথায় সেটা নিয়েও প্রশ্ন হবে। আরও 4টে আংটি ছিল কিনা সেটা নিয়েও কিন্তু তদন্ত হবে। তবে চুরি করা এবং
এই যে হোমোসেক্সুয়াল সেই যে কাজকর্ম তা কিন্তু আগেও করেছে প্রসেনজিৎ কিন্তু বিভিন্ন জনের সঙ্গে প্রসেনজিতের আগেও অনেক একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল এবং ব্যক্তিকে এবং এই সমস্ত বিষয়গুলো পুলিশ আধিকারিকরা জেরা করেই কিনারা করার চেষ্টা করছে। আমাদের নজর থাকবে হাওড়ার দিকে।